আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে একটা ভিন্ন রকম লাইভ নিয়ে চলে আসছি। আজকে আমরা আইএলটিএস পরীক্ষার উপর একটা লাইভ নিব। আইএলটিএস এর স্পিকিং সেকশনের উপর আজকে আমাদের লাইভটা হবে। স্পেশালি ইম্পর্টেন্ট আজকের লাইভ ক্লাসটা স্পেশালি ইম্পর্টেন্ট তাদের জন্য যারা ডিসেম্বর মাসে আইএলটিএস পরীক্ষা দেওয়ার প্ল্যান করছেন অথবা দিবেন। স্পিকিং টেস্ট পার্টিকুলারলি আমরা আজকে স্পিকিং টেস্ট নিয়ে আলোচনা করব। সো আমরা একটু টাইম দেই স্টুডেন্টদেরকে জয়েন হওয়ার জন্য। আমরা ফেসবুকে অনেকজনকে দেখতে পাচ্ছি, আমাকে একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আজকের লাইভ ক্লাসটাতে জয়েন করছেন। আমি দেখছি সালাউদ্দিন কাদের মুন্না, সাদিউল ইসলাম, নিয়াজ আমাদেরকে জয়েন করেছে, জেসমিন আক্তার ইউটিউবে জয়েন করেছে, শাহাদাত সরকার ফেসবুকে, মিনহাজুল ফেসবুকে, আকিব আহমেদ, যারা যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। যারা যারা জিজ্ঞেস করছেন কেমন আছি। সাদিউল ইসলাম বলেছে বাগেরহাট থেকে আমাদেরকে জয়েন করেছে, বগুড়া থেকে এম হক ইউটিউবে আমাদেরকে জয়েন করেছে, সিলেট থেকে জয়েন করেছে অনেকেই, সুহাগ আলী জয়েন করেছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। আচ্ছা, অনেকে জয়েন করে ফেলেছে। যেহেতু এখন অনেকে আছে, আমি জাস্ট শুরুতে একটু বলে দেই, আমরা আজকে আইএলটিএস স্পিকিং এর উপর একটা লাইভ ক্লাস নিব। অনেকদিন পরে আমার পেজ থেকে আইএলটিএস এর লাইভ নিচ্ছি। আমাদের মেইনলি হবে হচ্ছে আজকের ক্লাসটা কোন টপিকের উপর, ডিসেম্বরে যারা যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু সাজেস্টেড স্পিকিং টপিকস আমরা আজকে দিব। আমরা বিভিন্ন সোর্সেস থেকে এই টপিকগুলো, আমি একদম শুরুতেই বলে দিই, বিভিন্ন সোর্সেস থেকে আমরা এই টপিকগুলো কম্পাইল করেছি, বিভিন্ন বই থেকে, বিভিন্ন ভিডিওস থেকে, বিভিন্ন রিসোর্সেস থেকে আমরা এই টপিকগুলো কম্পাইল করেছি। এবং আমাদের সাইড থেকে আমরা মিয়ারলি এটা একটা সাজেশন দিচ্ছি যে ডিসেম্বরের জন্য এই টপিকগুলো গুরুত্বপূর্ণ। ডিসেম্বরে যারা যারা আইএলটিএস পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন, স্পিকিং টেস্টে অ্যাপিয়ার করছেন, তাদের জন্য এই টপিকগুলো গুরুত্বপূর্ণ। বাট শুধুমাত্র যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে তা না। এটা কিন্তু যারা যারা ওভারঅল স্পিকিং এ ইমপ্রুভ করতে চান তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ আমরা কয়েকটা আমরা অফকোর্স অনেকগুলো টপিক সাজেস্ট করব, বাট আমরা তার পাশাপাশি বেশ কয়েকটা টপিক অ্যাকচুয়ালি স্মার্টলি কিভাবে উত্তর দিতে হবে, স্পোকেন ইংলিশ কিভাবে প্র্যাকটিস করতে হবে, সেটাও আজকে দেখিয়ে দেব। ঠিক আছে, ওভারঅল আপনারা ক্লাসটা করে আপনাদের স্পোকেন ইংলিশ স্কিলসও বেটার করতে পারবেন, ভোকাবুলারি স্কিলসও বেটার করতে পারবেন। এন্ড অফকোর্স মেইন আজকের ক্লাসের অডিয়েন্স হবে হচ্ছে যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন আগামী, অফকোর্স ডিসেম্বর মাসে, বাট আগামী 2-3 মাসে যারা যারা দিচ্ছেন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, তো আপনারা একটু কমেন্ট করে আমাকে একটু জানাবেন যে কার কার নেক্সট 3 মাসে আইএলটিএস পরীক্ষা দেওয়ার পরিকল্পনা আছে। তাদের জন্য ডেফিনেটলি আজকের ক্লাসটা অনেক বেশি ইউজফুল। রুমা হাসান আমাদেরকে ইটালি থেকে জয়েন করেছে, গ্ল্যাড টু হ্যাভ ইউ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, সাউন্ডের কোনো প্রবলেম আপনারা ফেস করছেন নাকি একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। কারোরই হচ্ছে না, বাট আমরা একটা দুটা হঠাৎ হঠাৎ কমেন্ট পাচ্ছি যেখানে বলছে যে সাউন্ডের ইস্যু। আচ্ছা, ঠিক আছে, অল রাইট। আমরা তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করে দেই। আজকে আমি একটু কমেন্টে ফার্স্ট একটু দেখতে চাই, অ্যাকচুয়ালি ক্লাস স্টার্ট করার আগে আমি একটু দেখতে চাই যে আপনারা কে কে আইএলটিএস পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন নেক্সট 2-3 মাসের মধ্যে। তাদের জন্য আজকের ক্লাসটা খুবই খুবই ইউজফুল হবে। মিনিটের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক আজকে রিভাইজ করব। ঠিক আছে, কিভাবে সেগুলোর উত্তর দিতে হয় সেগুলো দেখব। আপন দাস বলেছে প্লিজ নেরেশন নিয়ে একটা ক্লাস। আমি নিব তো, আমি লাস্ট ক্লাসেও বলেছি যে আমি নেরেশনের উপর ক্লাস নিব। আই উইল ট্রাই মাই বেস্ট। এই ওয়েডনেসডে ক্লাসটাই পারলে নারেশনের উপর নিয়ে নিব। ওয়েডনেসডে না, সরি, টিউসডে, সানডে এবং টিউসডে আমার ফেসবুক পেজ থেকে আমি বিভিন্ন টপিক, স্পোকেন ইংলিশ, গ্রামার, আইএলটিএস এর উপর লাইভ নিয়ে থাকি। সো আমার এই টিউসডেতে যে লাইভ ক্লাসটা হবে, সেই টিউসডের লাইভ ক্লাসটা কিন্তু গ্রামারের উপর। ঠিক আছে, সো আজকের ক্লাসটা গ্রামারের উপর না, টিউসডে ক্লাসটা গ্রামারের উপর। ঢাকা থেকে নাইম উদ্দিন দেখছে। হ্যাঁ, আচ্ছা, সাইফাস তামিম বলেছে নেক্সট ইয়ার আইএলটিএস দেওয়ার প্ল্যান আছে। আচ্ছা, ইশরাত জাহান বলেছে ইয়েস প্ল্যান আছে পরীক্ষা দেওয়ার। আচ্ছা, একটু ইয়ে লাগবে, এই আমি উপরের কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না ফেসবুকে, সো এটা একটু ফিক্স করতে হবে। আচ্ছা, ইউটিউবের কমেন্ট গুলো ততক্ষণ আমি একটু দেখি। আমাদেরকে অনেকজন জয়েন করেছে। জেসমিন আক্তার বলেছে আপু আমি ক্লাস 9-এ পড়ি।
সুপার অসাম জেসমিন, হোপফুলি তুমিও এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবা, বিকজ অফকোর্স আমরা আজকে ডিসেম্বর আইএলস পরীক্ষার ডিসেম্বরের জন্য যেই টপিকগুলো যারা যারা ডিসেম্বরে আইএলস পরীক্ষা দিচ্ছেন স্পিকিং টেস্ট, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিক আজকে আমরা সাজেস্ট করব। বিভিন্ন সোর্স থেকে আমরা এগুলো কম্পাইল করেছি, এগুলা আমার নিজস্ব তৈরি করা না, এটা আগে থেকেই বলে দিচ্ছি, নিজস্ব তৈরি করা না, বিভিন্ন জায়গা থেকে অনেক ভিডিওস অনেক কিছু দেখে আমাদের এই টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে মনে হয়েছে, তাই আমরা সেখান থেকে নিয়েছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা তাহলে আজকের লাইভ ক্লাসটা স্টার্ট করে দেই। অলরাইট, সবাই একটু রেডি যদি থাকেন আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন যে আপনারা রেডি আজকের ক্লাসটা স্টার্ট করার জন্য। অলরেডি 2500 জন স্টুডেন্ট আমাদের লাইভে চলে আসছে, সো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। দেখবেন আপনারা আজকে আমরা স্পিকিং এর অনেকগুলো টপিক তো রেকমেন্ড করব আপনাদেরকে, নেক্সট 2-3 মাসে যারা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। বাট এই টপিকগুলোর মধ্যে কয়েকটা খুব কমন টপিক আছে যেগুলো অ্যাকচুয়ালি আপনি ডিসেম্বর মাসে পরীক্ষা দেন, আগামী বছর ডিসেম্বর মাসে পরীক্ষা দেন, যখনই দেন তখনও সেগুলো গুরুত্বপূর্ণ হবে, বিকজ ওগুলো খুব এভারগ্রিন টপিক। সো আইএলটিএস পরীক্ষার এমন কয়েকটা এভারগ্রিন টপিক, এভারগ্রিন বলতে আমি মিন করছি যে ইউনিভার্সাল, এগুলো আসলে কোনো মান্থ সাপেক্ষে ইম্পর্টেন্ট না, এগুলো সর্বদা ইম্পর্টেন্ট। সেরকম কিছু এভারগ্রিন টপিক আইএলটিএস এর স্পিকিং টেস্টের জন্য আমি যদি বলি, সেগুলো হবে হচ্ছে ওয়ার্ক, আপনার কাজ রিলেটেড প্রশ্ন, অলওয়েজ ইম্পর্টেন্ট। এইটা কোনোভাবেই প্রিডিক্ট করা পসিবল না যে আপনার আজকের স্পিকিং পরীক্ষায় ওয়ার্ক রিলেটেড আসবে বা কালকেরটা বা অমুক মাসে আসবে। ইটস অলওয়েজ ইম্পর্টেন্ট। আপনার কাজ সম্পর্কে ফ্লুয়েন্টলি কথা বলাটা আপনার আগে থেকে প্র্যাকটিস করতে হবে আইএলটিএস পরীক্ষা দেওয়ার আগে, ঠিক আছে? তো আপনি একদম A to Z, এটা দরকার হলে মুখস্থ করে যাবেন না, বাট এটলিস্ট মাথায় একটা ফ্রেমওয়ার্কের মতো নিয়ে যাবেন যে আমাকে যদি আমার কাজ নিয়ে জিজ্ঞেস করা হয় আমি যাতে খুব সুন্দর করে ফটফট কথা বলতে পারি, ঠিক আছে? ওইরকম কিছু সেট পয়েন্টার্স আগে থেকে রেডি করে নিতে হবে। আরেকটা খুবই এভারগ্রিন টপিক হচ্ছে হোম অথবা হোম টাউন। হোম অথবা হোম টাউন, আপনি কোন জায়গা থেকে বিলং করেন সেইটা নিয়ে আপনার কথা বলতে পারতে হবে। সো অফকোর্স আমরা মুখস্থ করে যাব না উত্তর, আমরা বেশ কয়েকটা পয়েন্টার সুন্দর করে নিজের মতো করে নোট করব এবং সেই পয়েন্টারকে আমাদের অ্যাঙ্কার ধরে আমরা আমাদের আনসার গুলো এক্সামের সময় সাজাবো। একজন জিজ্ঞেস করেছে এইচএসসি 25-এর জন্য এই ক্লাসটা রেলেভেন্ট হবে নাকি? তোমরা এখন মোটামুটি ফ্রি আছো, সো তোমাদের জন্য অফকোর্স এটা রেলেভেন্ট। এন্ড আমি যাই বলি না কেন, যে যেটাই বলুক না কেন, স্পোকেন ইংলিশ বা আইএলটিএস তোমাদের জন্য লাইফে সবসময় ইম্পর্টেন্ট হবে। তোমরা যেহেতু এখন একটু পরীক্ষার চাপ হয়তো বা কম আছে, পড়াশোনার চাপ একটু হলেও কম আছে, তোমরা ডেফিনেটলি এই ক্লাসটা করতে পারো। আই থিঙ্ক ইউল এনজয় ইট, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে, আমরা তাইলে আচ্ছা, সো যেটা বলছিলাম, ওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট টপিক অলওয়েজ, হোম টাউন খুবই ইম্পর্টেন্ট টপিক অলওয়েজ, স্টাডিজ খুবই ইম্পর্টেন্ট টপিক অলওয়েজ, এটা কোনো টাইম স্পেসিফিক ইম্পর্টেন্স নাই। তোমার পড়াশোনার সব সময় আইএলটিএস এর জন্য একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে যাবে। আমাকে একজন বলেছে আপু একটু স্লো হয়ে কথা বলেন, আমি আমি দুঃখিত যদি আমি খুব তাড়াতাড়ি কথা বলে থাকি, আমি স্লোলি যাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, সো হোম টাউন, স্টাডিজ, ওয়ার্ক এগুলো ইম্পর্টেন্ট। তারপরে হবিজ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আইএলটিএস এর জন্য, অলওয়েজ ইম্পর্টেন্ট। সো এরকম কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আমরা আগে থেকে নিজেদের মতো করে পয়েন্টার করে একটু প্রিপেয়ার করে নিব স্পিকিং টেস্ট দেওয়ার আগে, সো দ্যাট আমাদের কিছু অ্যাঙ্কারিং পয়েন্ট থাকে, অর্থাৎ কয়েকটা ফিক্সড পয়েন্ট থাকে যেগুলোর আশেপাশে আমরা সুন্দর করে ইলাবোরেটলি কথা বলতে পারি, ঠিক আছে? একদম আনপ্রিপেয়ার্ড স্পিকিং টেস্ট দিতে যাওয়াটা খুবই ব্যাড আইডিয়া হবে। স্পেশালি আপনারা যদি ফ্লুয়েন্ট স্পিকার না হয়ে থাকেন, তাহলে আমি ডেফিনেটলি অ্যাডভাইস করব নিজস্ব নোটস, নিজস্ব প্র্যাকটিস মেটেরিয়াল গুলো একটু সুন্দর করে গুছাবেন। আনপ্রিপেয়ার্ড যাবেন না, ঠিক আছে? আনপ্রিপেয়ার্ড কোনোভাবেই যাবেন না স্পিকিং টেস্টে। যারা অনেক ফ্লুয়েন্ট স্পিকার তাদের ক্ষেত্রে অ্যাডভাইসটা ডিফারেন্ট। তাদের ক্ষেত্রে জাস্ট চর্চা করতে থাকে, দেখা যাবে যে তারা অন দ্য স্পট অনেক কিছু বানিয়ে বানিয়ে বলতে পারবে। সবাই কিন্তু এটা পারে না। অনেস্টলি স্পিকিং অধিকাংশ স্টুডেন্টরাই কিন্তু অনেক বেশি বানিয়ে বানিয়ে কথা বলতে পারে না। আইএলটিএস পরীক্ষায় কিন্তু অনেক সময় দেখা যাবে যে এমন একটা প্রশ্ন করে ফেললো যেটা নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই, সেখানে কিন্তু আপনাকে বানিয়ে বানিয়ে কথা বলতে হবে। সো এই অ্যাবিলিটিটাও আমাদের উইথ টাইম আর একটু বাড়াতে হবে, ঠিক আছে? আচ্ছা, একজন বারবার লিখছে সাউন্ড প্রবলেম হচ্ছে, 2-3 জন ইউটিউবে কিন্তু লিখেছে সাউন্ডের প্রবলেম হচ্ছে, একটু তোমাদের ফোনেও একটু চেক করে দেখো, আমাদের এন্ডে তো মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে আপু আমি যদি নার্ভাস থাকি সেইটার উপরেও কি আমাকে মার্কিং করবে?
না, বাট অফকোর্স তুমি যত কম নার্ভাসনেসটা শো করবে তত তুমি কনফিডেন্টলি কথা বলতে পারবে। সো কনফিডেন্সের উপর আলাদা করে মার্ক নাই, বাট কনফিডেন্স, বডি ল্যাঙ্গুয়েজ এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে অটোমেটিক তোমার আনসার্স গুলো দেখবে আরো অনেক অর্গানাইজড হবে, আনসার্স গুলো আরো বেটার হবে। ঠিক আছে, সো আমরা স্টার্ট করি। আমাদের ফার্স্ট একটা খুবই ইম্পর্টেন্ট টপিক আইএলটিএস স্পিকিং এর জন্য হচ্ছে নেইবারহুড। নেইবারহুড নিয়ে আমাদেরকে অনেক প্রশ্ন করতে পারে। ঠিক আছে, নেইবারহুড নিয়ে যখন আমাদেরকে প্রশ্ন করবে তখন আমাদের নেইবারহুডটা কোন জায়গায় অবস্থিত, আপনার সবচেয়ে পছন্দের ব্যাপার কোনটা আপনার নেইবারহুড নিয়ে, আপনার সবচেয়ে আপনার নেইবারহুডের মধ্যে কোন রকম পরিবর্তন এসছে নাকি, না আগে কিরকম ছিল এখন কিরকম আছে। আইএলটিএস এর এক্সামিনাররা না এটা আবার খুব পছন্দ করে, আগে কেমন ছিল এখন কেমন আছে, এই ডিফারেন্সটা ব্যাখ্যা করো। সো এটা স্পিকিং টেস্টের জন্যও ইম্পর্টেন্ট, এটা আবার রাইটিং টেস্টের জন্যও ইম্পর্টেন্ট। সো পরিবর্তন হয়েছে নাকি না সেইটা নিয়ে কথা বলতে পারবো আমরা, পরিবেশ নিয়ে কথা বলতে পারবো যে ওটার এনভায়রনমেন্টটা কিরকম এক্সেট্রা, এই জাতীয় জিনিসপত্র নিয়ে আমরা আনসার করার ট্রাই করবো। সো আমি আপনাদেরকে কি বলেছিলাম যে আপনাদেরকে যেই প্রশ্নই করা হোক না কেন সেই প্রশ্নের কয়েকটা পয়েন্টার আপনার মাথায় আপনি এঁকে রাখবেন, কথার কথা। ঠিক আছে, ওই পয়েন্টার গুলো নিয়ে আমি কথা বলবো, সেটা আপনার মাথায় সেট করে রাখবেন। ওকে, আচ্ছা আমাদের সাউন্ডে কি কোনো প্রবলেম হচ্ছে একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবে। বেশ কয়েকজন কিন্তু কমেন্ট করেছে যে সাউন্ডে প্রবলেম হচ্ছে। ফেসবুকেও কিন্তু আমরা 3-4টা কমেন্ট পেয়েছি যেখানে আমাদেরকে বলেছে সাউন্ডে ইস্যু হচ্ছে। একটু আমরা প্লিজ দেখে নিই, আর যারা যারা লাইভ দেখছেন একটু আমাদেরকে কমেন্ট করেও জানান যে সাউন্ডটা ঠিকঠাক আছে নাকি, বিকজ অনেকজন কমেন্ট করছে যে সাউন্ডে ইস্যু ফেস করছে তারা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাউন্ড অনেকে আবার বলছে ঠিক আছে। সো আমরা কন্টিনিউ করি। ওকে, সো নেইবারহুড নিয়ে কথা বলার সময় আমরা এই পয়েন্টার গুলো সেট করে রাখার ট্রাই করব। সেট করে রাখলে দেখবেন যে এইটার আশেপাশে আপনার আনসারটা আপনার গুছিয়ে আনতে অনেক সহজ হবে। প্রশ্নের উত্তর দিতে নেইবারহুডের প্রতিবেশীদের নিয়েও আপনি কথা বলতে পারেন যে আপনার নেইবারহুডে আপনার নেইবাররা কেমন আছে, তারা কেমন, তারা ভালো নাকি খারাপ, তারা কি হেল্পফুল নাকি হেল্পফুল না, এগুলো নিয়েও কথা বলতে পারেন। তো আমরা একটা স্যাম্পল আনসার রেখেছি যে আমাকে যদি আইএলটিএস স্পিকিং টেস্টে জিজ্ঞেস করা হতো যে আমার নেইবারহুড নিয়ে কথা বলতে হবে, আমি তাহলে কিভাবে সেটা উত্তর দিতাম। সো দেখি, এটা কিন্তু আমি একদম নিজে হাতে আনসারটা লিখেছি। অলরাইট, সো একদম দেখি ফার্স্টে কি বলেছি। মাই নেইবারহুড ইজ ইন মিরপুর। মাই নেইবারহুড ইজ ইন মিরপুর, খুব বেশি স্পেসিফাই করে কিন্তু। আচ্ছা আমি একটা প্রবলেম পড়ছি, এখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে আছি। আচ্ছা, সো সার্টিফিকেটের নাম ভুল থাকলে কিছু জিনিস একটু ফিক্স করতে হবে। ওই ভুল নামটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা বিদেশে অ্যাপ্লাই করতে গেলে অনেক মানে ঝামেলায় পড়তে পারি। আমি তোমার নামটা ক্যাচ করতে পারি নাই, কমেন্টটা খুব দ্রুত চলে গিয়েছে। একজন লিখেছে যে আমার সার্টিফিকেটের নাম ভুল আছে, আমি আইএলটিএস পরীক্ষা দিতে চাই, বিদেশে যেতে চাই, সো এটার জন্য কোনো প্রবলেম হবে নাকি, সো এটা অ্যাকচুয়ালি একটু ফিক্স করতে হবে তোমার। ঠিক আছে, সো এটার প্রসেস সম্পর্কে আমিও একটু জানার ট্রাই করছি। আমি যেহেতু এই প্রবলেমটা ফেস করি নাই কখনো, একদম ইন ডিটেইলস আমার এটার প্রসেস সম্পর্কে জানা নাই। তবে যদি লাইভ দেখছেন এমন কেউ এটার সলিউশন জেনে থাকেন, ওনার কমেন্টে প্লিজ একটু ওনাকে হেল্প করে দিবেন। বাট এটা ফিক্স করতে হবে, এটা ছাড়া বিদেশে যাওয়ার প্রসেসটা প্রবলি মানে যখন তুমি অ্যাপ্লিকেশন স্টার্ট করবে তোমার এটা ফিক্স করা লাগবে। আচ্ছা ঠিক আছে, সো আমি দেখি যে আমি কি বলবো। সো আমি বলেছি মাই নেইবারহুড ইজ ইন মিরপুর। ওয়ান অফ দ্য থিংস আই লাভ মোস্ট অ্যাবাউট ওয়্যার আই স্টে ইজ দ্য অ্যামিকেবল নেচার অফ দ্য পিপল অ্যারাউন্ড মি। যে আমি সবচেয়ে বেশি, আমি সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি একটা জিনিস যেটা পছন্দ করে থাকি সেটা হচ্ছে আমার এনভায়রনমেন্টে বা আমার নেইবারহুডে, সরি, আমার যে মানুষজন গুলো আছে তারা খুবই অ্যামিকেবল। অ্যামিকেবল কথাটার অর্থ হচ্ছে, আচ্ছা অ্যামিকেবল কথার অর্থটা কি আপনারা একটু কমেন্ট সেকশনে জানান তো। প্রায় 4000 জন স্টুডেন্ট আপনারা আছেন, নিশ্চয়ই আপনারা অনেক স্মার্ট। আপনারা আমাকে জানান যে অ্যামিকেবল শব্দটার অর্থ কি। আচ্ছা, সর্বোচ্চ কত বছর পড়ায় গ্যাপ থাকলে পড়ার জন্য বিদেশে যাওয়া যেতে পারে? এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করবে সবুজ ভাইয়া। সো এটা একটু যেই জায়গায় আপনি অ্যাপ্লাই করছেন ওদের সাথে পার্সোনালি একটু ফলো আপ করে আপনার দেখতে হবে। অপার রায় মুগ্ধ বলেছে অ্যামিকেবল মিনস পোলাইট, কারেক্ট। শশী বলেছে ফ্রেন্ডলি, স্মৃতি বলেছে ফ্রেন্ডলি, মিতা পল বলেছে মিশুক, ভেরি গুড। ইয়েস, অ্যামিকেবল এর অর্থ হচ্ছে, দেখেন এখানে কিন্তু সহজেই আমি চাইলে বলতে পারতাম ফ্রেন্ডলি, রাইট, ফ্রেন্ডলি নেচার অফ দ্য পিপল অ্যারাউন্ড মি। ভুল হতো না, গ্রামাটিক্যালি ইনঅ্যাকুরেট অ্যাবসলিউটলি হতো না, বাট আমাদেরকে কিন্তু আমাদের লেক্সিক্যাল রিসোর্স বা আমাদের ভোকাবুলারির উপর কিন্তু আলাদা করে মার্ক করা হয়, রাইট। সো আমাদের ভোকাবুলারি গুলো যথেষ্ট পরিমাণে অ্যাডভান্স থাকতে হবে। তারপর দেখে আমি কি বলতাম, এভরিওয়ান ইজ উইলিং টু লেন্ড আ হেল্পিং হ্যান্ড
to those in need, helping hand, helping hand, এই ইডিয়ামটার অর্থ কি আপনারা একটু আমাকে বলেন তো। হেল্পিং হ্যান্ড কথাটার অর্থ কি কাউকে একটা হাত দিয়ে দেওয়া? না না, কিন্তু আমি আমার কোন একটা ভিডিওতে অনেক আগে মনে হয় এটা শিখিয়েছিলাম। হেল্পিং হ্যান্ড কথাটার অর্থ কি? আচ্ছা, আমি দেখছি অপারয় মুগ্ধ বলেছে হেল্পফুল, সাহায্য করা বলেছে তাহমিনা আক্তার, তারপর নাসরিন আপা বলেছে সাহায্য করা, আচ্ছা সাহায্যকারী বলেছে সুমাইয়া আক্তার, এক্সিলেন্ট। সো হেল্পিং হ্যান্ড এটা একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন, আমরা এটা ইউজ করে থাকি যখন আমরা বলতে চাই আমরা সাহায্য করছি, লেন্ডিং আ হেল্পিং হ্যান্ড, সাহায্য করার চেষ্টা করা, ঠিক আছে। আচ্ছা, পিপল অলওয়েজ লুক আউট, পিপল অলওয়েজ লুক আউট ফর ইচ আদার, people always look out for each other, look out এই ইডিয়ামটার অর্থ কি এবার আপনারা বলেন, কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে। ইডিয়ামটার অর্থ কি? look out, look out for each other, এটার অর্থ কি? আচ্ছা, আলামিন বিন সবুজ সবার আগে উত্তর দিয়েছে দেখাশোনা করা, একজন উত্তর দিয়েছে সাবধান, এক্সিলেন্ট। এখানে কিন্তু লুক আউটের অর্থ সাবধান না, তবে লুক আউটের একটা ডিফারেন্ট অর্থ কিন্তু সাবধান। সো আপনিও কিন্তু ভুল না, বাট এই সেন্টেন্সে লুক আউটের অর্থ কিন্তু সাবধান না। যখন আমরা কেউ একজনকে সাবধান করার চেষ্টা করি তখন আমরা বলি লুক আউট, যে সাবধান তোমার পিছনে হয়তো একটা বাঘ আছে, লুক আউট, ঠিক আছে। বাট এইখানে লুক আউটের অর্থ কিন্তু ইজ ডিফারেন্ট। পিপল অলওয়েজ লুক আউট ফর ইচ আদার এর অর্থ হচ্ছে সবাই সবার দেখাশোনা করে সবসময়, ঠিক আছে। সো এইরকম ইডিওম্যাটিক ফ্রেজ গুলা কিন্তু আমাদের উত্তরে রাখতে হবে। তারপরে দেখি, over time there have been some changes in my neighborhood due to construction and development. আমি বলেছিলাম না একদম শুরুতে যে আমাদের কি নিয়ে কথা বলতে হবে, আমাদেরকে ওভার টাইম আমাদের এনভায়রনমেন্টে কি রকম চেঞ্জেস এসছে, কি রকম পরিবর্তন এসছে, এগুলো নিয়ে কথা বলতে হবে। সো দ্যাটস ওয়্যার দিস কামস, যে আমাদের বলতে হবে যে আমার নেইবারহুডে যত সময় গিয়েছে তত সময়ে অ্যাকচুয়ালি কিছু পরিবর্তনও এসছে, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড্রিউ বলেছে আপনার ভিডিও কোর্সগুলো করব নাকি বইগুলো নিব, কোনটা বেটার? আইএলস এর জন্য আমি বইটা এমন ভাবেই তৈরি করেছি যে আপনার অ্যাকচুয়ালি যদি না খুব বেশি সমস্যা হয় বইটা বুঝতে, আপনার হয়তোবা ভিডিওর সাপোর্ট মেটেরিয়ালটা নাও লাগতে পারে। আপনি শুধুমাত্র যদি বইটাই এফোর্ড করতে পারেন, বইটাই পড়তে চান, তাহলে শুধুমাত্র বইটা পড়েও কিন্তু আইএলস এর সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া পসিবল। বাট আপনি যদি চান যে না প্রত্যেকটা লেসনের পাশাপাশি আমি সেটার সাথে ভিডিও মেটেরিয়ালও চাই, সেটাকে আলাদা আলাদা লেকচার শিটেও চাই, তাহলে আপনি একসাথে ভিডিও দেখে দেখেও পড়তে পারেন, সমস্যা নেই। দুটোকে একটা মানে একটাকে আরেকটা পরিপূরক হিসেবে তৈরি করা হয়েছে, ঠিক আছে, যে একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করবে অনেক, একটা আরেকটার ভ্যালুটা অনেক বাড়াবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি একটা এক্সাম্পল দিয়েছে, দেখেন আমি যে বললাম যে পরিবর্তন নিয়ে কথা বলতে হবে, পরিবর্তন নিয়ে শুধু কথা বললেই হবে না, এক্সাম্পল দিতে হবে। সো এক্সাম্পল কি দিল? ফর ইনস্টেন্স উই নাও হ্যাভ আ মেট্রো রেল which has significantly improved our connectivity, significantly improved our connectivity, ঠিক আছে। আচ্ছা, আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান তো আমার চশমাটা ঘোলা নাকি আমার অ্যাকচুয়ালি স্ক্রিনটা ব্লারি, আমি এখন বুঝতে পারছি না আমার চশমাটা হঠাৎ হঠাৎ ঘোলা হয়ে যাচ্ছে নাকি স্ক্রিনটা ব্লারি হয়ে যাচ্ছে, আমি এটা সবসময় ক্যাচ করতে পারছি না, একটু কমেন্ট আমাকে জানাবেন, ঠিক আছে। ওকে, সো সিগনিফিকেন্টলি মানে অনেক বেশি ইমপ্রুভ করেছে, অনেক বেশি ইমপ্রুভ করেছে, রাইট। সো ওকে, আর কানেক্টিভিটি তো আমরা জানি যে এক জায়গার সাথে আরেক জায়গার কানেকশনটা বাড়াতে হেল্প করেছে, ঠিক আছে। সো আমার চশমাটাই খোলা, ইয়েস। আচ্ছা, আমাকে অনেকজন জানিয়েছে যে স্ক্রিন ক্লিয়ার আছে, তাহলে আসলে আমার চশমায় প্রবলেম হয়েছে, দুঃখিত। সো নেইবারহুড নিয়ে যদি আমাকে বলতো কথা বলতে, আমি ঠিক এইভাবে কথা বলতাম, এর থেকে বেশি বাড়তি আর কিছু হয়তো অ্যাড করতাম না, বিকজ দেখা যাবে যে আনসারটা বেশি লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। সো আমি মোটামুটি এতটুকুই বলতাম নেইবারহুড নিয়ে। আচ্ছা, তারপরে আরেকটা খুবই কমন টপিক আইএলটিএস স্পিকিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট, ফেভারিট সায়েন্স সাবজেক্ট। ফেভারিট সায়েন্স সাবজেক্ট বা ফেভারিট সাবজেক্ট, শুধু যে সায়েন্সই হইতে হবে এমন কোনো কথা নেই, ফেভারিট সাবজেক্ট। এই ধরনের প্রশ্ন উত্তর দিতে আপনাকে অ্যাকচুয়ালি খুব বেশি যে ইন ডেপথ একটা সাবজেক্ট সম্পর্কে জানা লাগবে তা কিন্তু না, আপনি যে কোনো সাবজেক্ট বাছাই করে নিতে পারবেন এবং
ওটা নিয়ে একটা জেনারেল ধারণা আপনি দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সবুজ ভাইয়া অনেকবার একটা কমেন্ট করেছেন, আমরা আইএলটিএস কোর্সের লিংকটা কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে আপনি আইএলটিএস কোর্স সম্পর্কে একদম ডিটেইলসে জানতে পারবেন, ঠিক আছে ভাইয়া? সো আমরা লাইভে একটু ফোকাস করি এখন। সো আমাকে যদি অ্যাকচুয়ালি এই প্রশ্নটা করা হতো তাহলে আমি কিভাবে উত্তর দিতাম? আমি ধরেন কথার কথা আমার ছোটবেলায় জিওগ্রাফি সাবজেক্টটা অনেক পছন্দ ছিল, সো আমি হয়তোবা বলতাম one of my favorite science subjects is geography. খেয়াল করে দেখেছেন আপনারা কিন্তু এখানে একটা ভুল সব সময় অনেকে করে, সেটা হলো one of my, যখন আমরা এই ফ্রেজটা ইউজ করি তখন কিন্তু এই জায়গাটাতে আর হবে না, ঠিক আছে? এখানে কিন্তু আর হবে না। অনেকে বলে one of my favorite subjects are geography, আর হবে না, one of my favorite সাবজেক্ট। আরেকটা যেটা ভুল করে এখানে সাবজেক্ট দিয়ে দেয়, এটা সাবজেক্ট দিলেও হবে না, সাবজেক্টস হবে, সাবজেক্টস প্লুরাল হবে, ঠিক আছে? যে অনেকগুলো সাবজেক্টের মধ্যে আমার অন্যতম একটা প্রিয় সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি, এইভাবে বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা কি বলবো দেখি, এখন কেন জিওগ্রাফি আমাদের ফেভারিট এটা আমাদেরকে বলতে হবে। I have always been fascinated by the world around me and I love learning about different countries, cultures and environments that make up our planet. আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে fascinated ওয়ার্ডটার অর্থ কি এবং মেকআপ এই ওয়ার্ডটার অর্থ কি? মেকআপ কথাটার অর্থ তো অনেকেই বলতে পারে যে আমরা মুখে যে মেকআপ করি সেটা, কিন্তু সেটা বাদেও কিন্তু মেকআপের একটা ভিন্ন অর্থ আছে। আচ্ছা, আমরা একটু দেখে নেই কি বলছে। মেকআপের অর্থটা কি, ফ্যাসিনেটেড এর অর্থ কি? I've always been fascinated by the world around me. মমতাজ নোভা বলেছে মুগ্ধ, মাহিম বলেছে মুগ্ধ, এক্সেলেন্ট, ভেরি গুড। আচ্ছা, আলামিন সবুজ বলেছে অবাক করা। আচ্ছা, সাইফাস হাসান সাদ বলেছে মুগ্ধ করা। সো ফ্যাসিনেটেড এর অর্থ ইজ মুগ্ধ করা, ইয়েস। সো আমি আমার আশেপাশের দুনিয়া দ্বারা খুবই মুগ্ধ ছিলাম এবং আমার বিভিন্ন দেশের কালচার, এনভায়রনমেন্ট এগুলো সম্পর্কে শিখার অনেক ইচ্ছা ছিল, শেখার অনেক ইচ্ছা ছিল। মেকআপ কথার অর্থ কি এটা একটু আপনারা বলেন তো। মেকআপ, মেকআপ সংগঠিত করা, এক্সেলেন্ট, ভেরি গুড, ঠিক আছে, এটাই চাচ্ছিলাম। সো মেকআপ আওয়ার প্ল্যানেট, সো এটাও কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? আমাদেরকে এরকম ফ্রেজাল ভার্বও ব্যবহার করতে হবে। ওয়ান অফ দ্য থিংস আই লাভ অ্যাবাউট জিওগ্রাফি ইজ দ্যাট ইট ইজ সো ডাইভার্স। ডাইভার্স, ডাইভার্স কথাটার অর্থ কি বলেন তো? বা ডাইভার্স কথাটার অর্থ না, আপনারা আমাকে ডাইভার্সের একটা সিনোনিম বলেন, সমার্থক শব্দ বলেন। ডাইভার্সটা আমরা এখানে ডাইভার্স না বলে আর কি বলতে পারি? অর্থ না, অর্থ বলবেন না কিন্তু কেউ, ঠিক আছে? আমাকে এটার একটা সমার্থক শব্দ বলতে হবে, সমার্থক শব্দ, ডাইভার্স। One of the things I love about geography is that it is so diverse. Great, কয়েকটা অলমোস্ট কারেক্ট আনসার্স আমরা পাচ্ছি, অলমোস্ট কারেক্ট আনসার্স আমরা পাচ্ছি। রূপ কথা বলেছে ভ্যারাইটি, অপারয় মুগ্ধ বলেছে ভ্যারাইটি, তবে আমরা ভ্যারাইটি কিন্তু এখানে বলতে পারবো না, আমাদেরকে ভ্যারাইটির একটা ভিন্ন পার্ট অফ স্পিচ এখানে বলতে হবে। ডিফারেন্ট, গুড। হাসান সাদ বলেছে সেভারাল, ভেরিয়াস, ঠিক আছে, অনেকজন আমাদেরকে উত্তর দিয়েছে, বাট সঠিক উত্তরটা কিন্তু এখানে কি হতে পারে দেখেন, ইজ দ্যাট ইট ইজ সো ভ্যারিড। ভ্যারাইটি বললে হবে না, ইজ দ্যাট ইজ সো ভ্যারিড, ডাইভার্স না বলে মিসেলেনিয়াস হতে পারে, মিসেলেনিয়াস হতে পারে, ঠিক আছে? সো এখানে কিন্তু আমাদের পার্ট অফ স্পিচটা সেম রাখতে হবে। অলরাইট, ইজ দ্যাট ইজ সো ডাইভার্স। তারপরে কি লিখেছি? I enjoy learning about the different climates, landscapes and cultures that can be found around the world. আমি এখনো কিন্তু এক্সপ্লেন করছি কেন আমার জিওগ্রাফি অনেক পছন্দ, ঠিক আছে? I also enjoy studying maps and looking at satellite images, আরো অনেক রিজন আমরা দিয়েছি, which give me a sense of the vastness and complexity of our planet. Vastness and complexity of our planet. আমি কিন্তু এই আনসারটা ইন্টারনেটে একটা ভিন্ন সোর্স থেকে বের করে এনেছি। প্রথম যে উত্তরটা ছিল সেই উত্তরটা কিন্তু নিজে থেকে লিখেছিলাম, এই উত্তরটা আমি ইন্টারনেটে পেয়েছি, যেটা আমার খুব ভালো লেগেছে। টুকটাক জায়গায় আমি হয়তো এক দুইটা ওয়ার্ড চেঞ্জ করেছি, বাট এই উত্তরটা ইন্টারনেট থেকে নেওয়া। ইটস আ গুড অ্যান্সার, আমার এটা যথেষ্ট ভালো একটা উত্তর মনে হয়েছে। যে যদি আমাদেরকে আমাদের ফেভারিট সাবজেক্ট নিয়ে কথা বলতে বলা হয় তাহলে এইভাবে করে সুন্দর করে বলা যেতে পারে। ওকে, এভাবে করে গুছিয়ে সেই সাবজেক্টটা নিয়ে আমরা কথা বলতে পারি। সো এটা একটা গেল।
তারপরে আমরা আরেকটা টপিক দেখি, হোম টাউন। এইটার আমি একদম বিস্তারিত একটা স্যাম্পল আনসার আপনাদেরকে দিচ্ছি না, কারণ এটা অনেক কমন একটা টপিক। এটা আমি আগে আমার অনেকগুলো ভিডিওতে পড়িয়েছি, আপনারা গিয়ে দেখলেই খুঁজে পাবেন, কোনো সমস্যা নাই। বাট হোম টাউন খুবই কমন একটি টপিক, যেটা নিয়ে আমরা কথা বলার সময় হোম টাউনের নাম, হোম টাউনের লোকেশন, হোম টাউনের হিস্ট্রি, হোম টাউনের জনপ্রিয় ব্যাপারগুলো কি কি, এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। উত্তরের সব তথ্য যে একদম সত্য হতে হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। এটা আমি আপনাদেরকে আগেও বলেছি যে ইটস নট নেসেসারি যে আপনার আনসারের সবকিছু একদম 100% ট্রু হতে হবে। আপনি বেশ কিছু জিনিস কিন্তু নিজের মতো করে বানিয়েও বলতে পারবেন অন দ্য স্পট, কিন্তু বানিয়ে বলতে গিয়ে আপনার আনসারটা গুলিয়ে ফেলবেন না, ঠিক আছে? যে এক্সামিনার বুঝে যাবে যে আপনি বানিয়ে বলতে গিয়ে অ্যাকচুয়ালি চিন্তা করার জন্য বেশি সময় নিয়ে ফেলছেন, এটা যাতে না হয়। বানিয়ে বলতে যাবেন অনলি ইফ ইউ আর স্মার্ট এনাফ যে অন দ্য স্পট আপনি উত্তর বানিয়ে বলতে পারবেন, কিন্তু সবাই পারে না, ঠিক আছে? আমারও অনেক কষ্ট হয় বানিয়ে গল্প বলতে, বাট আমার অনেক আইএলটিএস এর স্টুডেন্টসরা কিন্তু আমাদেরকে বলেছে, আমাকেও বলেছে যে তারা অন দ্য স্পট অনেক বানিয়ে কথা বলতে পারে। সো অলরাইট, সো আমরা এটা একটু চেষ্টা করব স্মার্টলি বানিয়ে বলার, যদি ওরকম অপরচুনিটি হয়। আর যদিও সেটা না হয় তাহলে স্মার্টলি মানে বানিয়ে বলার দরকারই নাই, নিজের লাইফ থেকে নিয়েই বলার ট্রাই করব। তারপর আরেকটা সাজেস্টেড টপিক হচ্ছে হেলথের টপিক যখনই আসবে তখন আমরা কি কি পয়েন্টার মাথায় রাখার চেষ্টা করব, কিভাবে একটা হেলদি লাইফস্টাইল লিড করা যায়, কিভাবে ভালো খাবার খেলে আমাদের হেলথ ভালো থাকে, কিভাবে আমরা পরিচর্যা করতে পারি, ব্যায়াম কত রেগুলারলি করা উচিত, রেগুলারলি কোন বিষয়গুলোর দিকে আমাদের দিক নির্দেশনা দেওয়া উচিত, বা সরি মানে খেয়াল রাখা উচিত, চিকিৎসার কোন কোন জায়গাগুলো আমাদের রেগুলারলি করা উচিত, যেমন রেগুলারলি হেলথ চেক আপ করা দরকার। তো সেইটা একটা পয়েন্ট হতে পারে। সো এই পয়েন্টগুলোর আশেপাশে আমরা আমাদের উত্তরটা গোছানোর চেষ্টা করব, ঠিক আছে? এই আশেপাশে আমরা উত্তরটা গোছানোর ট্রাই করব, আর এক্সাম্পলের মাধ্যমে দেওয়ার ট্রাই করব। সো ধরেন আপনি যদি এক্সারসাইজের কথা বলেন, আপনি নিজের লাইফ থেকে এক্সাম্পল নিয়ে বলবেন যে আমি রিসেন্টলি এক্সারসাইজ করা স্টার্ট করেছি, যে কারণে আমি অনেক ভালো ভালো বেনিফিটস নোটিস করেছি আমার নিজের লাইফে। সো এটা কিন্তু খুব ভালো একটা এক্সাম্পল নিজের লাইফ থেকে নেওয়া। সো যখন যেখানে পসিবল চেষ্টা করবেন এক্সাম্পল দেওয়ার। আচ্ছা, মুভিজ, ঠিক আছে? প্রিয় মুভি, এটাও কিন্তু আইএলটিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, স্পেশালি যারা নেক্সট 2-3 মাসের মধ্যে পরীক্ষা দিবেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ফেভারিট মুভি নিয়ে যখন কথা বলবেন তখন মুভির নাম, মুভির অভিনেতা বা অ্যাক্টর কে ছিল, ডিরেক্টর কে ছিল, এক্সেট্রা, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন। মুভির থিমটা কি ছিল সেটা নিয়ে কথা বলতে পারেন। কি ধরনের মুভি আপনার এমনি পছন্দ, এই মুভিটা কি সেই ধরনের মুভি নাকি না, এটা কি একটা দেশি মুভি না বিদেশি মুভি, এগুলো নিয়েও আপনি কথা বলতে পারেন যখন আপনাকে আপনার ফেভারিট মুভি নিয়ে আস্ক করা হবে। সো আমি আমার ফেভারিট মুভি নিয়ে একটা উত্তর রেখেছি। আচ্ছা, সো এইখানে খেয়াল করে দেখবেন যে পারসুট অফ হ্যাপিনেস খুবই অ্যাকচুয়ালি পারসুট অফ হ্যাপিনেস অ্যাকচুয়ালি ওরা হ্যাপিনেসটা একটু ভিন্নভাবে স্পেল করে, আমার যতদূর মনে আছে। আমি মনে হয় এটাকে আমি একটু ইন্টারনেটে চেকও করে দেখছি। আই থিঙ্ক দ্যাটস নট হাউ দে স্পেল ইট, ওরা এখানে প্রবাবলি ভুলভাবেই স্পেলিং করে। আমি তাও একবার একটু দেখে নিই, পারসুট অফ হ্যাপিনেস। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওরা ওদের যে মুভিটা আছে ওই মুভিটাতে অ্যাকচুয়ালি হ্যাপিনেস কে ওয়াই দিয়ে স্পেল করে, আই দিয়ে না। হ্যাপিনেসের সঠিক বানানে কিন্তু আই দিয়ে স্পেল করতে হয়, বাট ওরা ওদের মুভিতে ওয়াই দিয়ে স্পেল করেছে। সো আমরা যদি আমাদের প্রিয় মুভি নিয়ে কথা বলতে চাই, আমরা বলতে পারি ওয়ান অফ মাই ফেভারিট মুভিজ ইজ পারসুট অফ হ্যাপিনেস। মুভির নামটা দিয়ে আমরা স্টার্ট করব, তারপরে কেন এই মুভিটা আমাদের ফেভারিট, এই মুভিটার থিম কি, এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। আমরা এখানে বলতে পারি the main theme of the movie is that you must never give up on your dreams and desires no matter what obstacles come your way, মানে যেই বাধাই আসুক না কেন ইউ মাস্ট গো অন, কখনো গিভ আপ করা যাবে না। সো আপনারা আমাকে একটু বলেন তো, অবস্টেকল শব্দটার আর কি কি সমার্থক শব্দ হতে পারে? অবস্টেকল শব্দটার আর কি কি সমার্থক শব্দ হতে পারে? আপনারা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। অনেক ভালো ভালো কিছু সমার্থক শব্দ আছে। একটু দেখি তো।
ব্যারিয়ার, রহিমা আহমেদ বলেছে ব্যারিয়ার, গুড। ইম্পেডিমেন্ট, অপারয় মুগ্ধ, দ্যাটস এক্সিলেন্ট। হাসান সাদ বলেছে অবস্টেকল, ব্যারিয়ার, অবস্ট্রাকশন, বাংকারটা হয় নাই, ইন্টারাপশনটা পুরোপুরি অ্যাকুরেট না। মিতা পল বলেছে হিন্ডার্স, হিন্ডার্স হবে না, হিন্ড্রেন্স হবে, হিন্ড্রেন্স, ঠিক আছে, হিন্ড্রেন্স। মুমিনুল ইসলাম বলেছে ব্যারিয়ার। আচ্ছা, গ্রেট, ইম্পেডিমেন্ট ইজ আ ভেরি গুড আনসার। সো আমরা অবস্টেকলের পরিবর্তে এই শব্দগুলো বলতে পারি। ইউ মাস্ট নেভার সেল ইয়োরসেলফ শর্ট। সেল ইয়োরসেলফ শর্ট, এই কথাটার অর্থ কি আপনারা একটু কমেন্ট সেকশনে জানান। সেল ইয়োরসেলফ শর্ট, এটার অর্থ কি? টু সামওয়ান এলসেস ওপিনিয়ন। One key message behind the movie is that every life has value and everyone has a purpose to fulfill. যেটা একটা কি মেসেজ হচ্ছে, সবার লাইফের ভ্যালু আছে, সমান ভ্যালু আছে, সবার লাইফে একটা পারপাস আছে। সো আপনারা আমাকে এখন লাস্ট একটা জিনিস বলেন, সেল ইয়োরসেলফ শর্ট এইটার অর্থ কি? সেল ইয়োরসেলফ শর্ট এটার অর্থ কি আমাকে এটা একটু জানাতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এক সেকেন্ড, আমি একজন স্প্যামারকে ব্যান করছি। আপনাদেরকে ক্লাস করাতে অনেকজন ডিস্টার্ব করে, সো আমি এখন নিজেই গিয়ে একজনকে ব্যান করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। রুদমিলা মাহবুব বলেছে গিভ আপ ইয়োর ড্রিম। মোহাম্মদ কামাল বলেছে বোরিং লাগতেছে, পড়াশোনা একটু বোরিং, স্পেশালি আইএলস, আসলে সত্যি কথা বলতে, বাট তাও আমরা চেষ্টা করি যতটুকু ফান ভাবে পড়ানো যায়। এক্সেলেন্ট, মিতা পারভিন উত্তর দিয়েছে নিজেকে ছোট করে দেখানো। এক্সেলেন্ট, দ্যাটস দি অ্যান্সার, ঠিক আছে, যে অন্যের কাছে বা অন্যের মতামতের কাছে কখনো নিজেকে ছোট করবেন না বা নিজেকে ছোট করে দেখাবেন না, ঠিক আছে? সো দ্যাটস দ্য আনসার টু সেল ইয়োরসেলফ শর্ট। আচ্ছা, এরপর আমরা দ্রুত আরেকটা কয়েকটা কমন টপিক দেখে নেই, কয়েকটার উত্তর বলে দিব, কয়েকটার উত্তর আপনাদের নিজেদের মতো করে সাজাতে হবে। ডিসক্রাইব আ গুড নিউজ দ্যাট ইউ হার্ড। আমরা কিন্তু এখন পার্ট 2 তে চলে এসেছি, এতক্ষণ পার্ট 1 নিয়ে আলোচনা হচ্ছিল, এখন পার্ট 2 তে চলে আসলাম, ঠিক আছে? সো একটা গুড নিউজ যেটা আপনি শুনেছেন, এবং পার্ট 2 এর জন্য অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে যে তারা যে পয়েন্টার গুলো দিয়ে দিবে, ওই পয়েন্টার গুলো কিন্তু আমাদেরকে প্রত্যেকটা নিয়েই কথা বলতে হবে, কোনোটা মিস করা যাবে না। সেখানে ওরা বলেছে হু ইজ দ্য পারসন, when did you hear the news, what news did you hear। সো কে ছিল, মানে কার সম্পর্কে আপনি নিউজটা শুনেছেন, কখন আপনি নিউজটা শুনেছেন, এবং কি নিউজ শুনেছেন, রাইট? এক্সপ্লেইন হাউ ইউ ফেল্ট অ্যাবাউট হিয়ারিং, এখানে অ্যাকচুয়ালি হিয়ারটা এক্সট্রা এসছে। এক্সপ্লেইন হাউ ইউ ফেল্ট আফটার হিয়ারিং দ্য নিউজ, কেমন অনুভূতি হচ্ছিল আপনার নিউজটা বা সংবাদটা শোনার পরে। সো এগুলো কিন্তু সবকিছু আপনাকে কভার করতে হবে এই প্রশ্নের উত্তর দেওয়ার সময়। অলরাইট, যে কে ছিল, কখন শুনেছেন, কি শুনেছেন, অনুভূতি কি ছিল। তারপরে আরেকটা খুব ফেভারিট টপিক হতে পারে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ। এমন একটা সময়ের কথা বলতে হবে যখন আপনি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কমিউনিকেট করেছেন। আমাদের জন্য কিন্তু ইংলিশ একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তো আপনি ইংলিশে কথা বলার কথা বলতে পারেন। আপনি অন্য আরেকটা দেশে গিয়ে যদি অন্য কোনো ভাষায় কথা বলে থাকেন সেটার কথা বলতে পারেন। অনেক কঠিন লাগছে, মোহাম্মদ শাকিল বলেছে। আমি অনেক সহজে পড়ানোর ট্রাই করছি ভাইয়া, আই ডোন্ট থিঙ্ক এত সহজে আর কেউ পড়ায়। আই এম সো সরি যে আপনার এখনো তাও কষ্ট লাগছে। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলে ক্লাসটা আই থিঙ্ক হেল্পফুল হবে আপনার জন্য, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ কখন ব্যবহার করা লেগেছিল সেটা নিয়ে আপনার কথা বলতে হবে। হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইট, কোন ভাষা ছিল। হাউ ডিড ইউ লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, কেমনে আপনি ভাষাটা শিখেছেন। ওয়াই ডিড ইউ হ্যাভ টু ইউজ ইট, কেন আপনি ভাষাটা ব্যবহার করেছেন, ঠিক আছে? সো এই যখন আপনাকে এই প্রশ্নটা করবে তখন কিন্তু এই টপিকগুলো কভার করা খুবই ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নের উত্তরে কোনো ফরেনারের সাথে কনভারসেশন, ক্লাস প্রেজেন্টেশন, কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ কোর্স করার এক্সপিরিয়েন্সও আপনি শেয়ার করতে পারেন, ঠিক আছে? তারপর একটা দেখি, ডিসক্রাইব আ স্পোর্ট ইউ এনজয়েড প্লেইং অ্যাজ আ চাইল্ড। হোয়াট স্পোর্ট ওয়াজ ইট, when did you play it, who did you play it with। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে আপনার ছোটবেলায় একটা স্পোর্ট পছন্দ ছিল সেটাকে একটু বিস্তারিত বলতে, কথা বলতে সেটা নিয়ে, কখন আপনি খেলতেন সেটা নিয়ে কথা বলতে, কার সাথে খেলতেন সেটা নিয়েও কথা বলতে। তো আমি যেমন আমার ফেভারিট স্পোর্ট দিয়েছি ব্যাডমিন্টন, আমি ছোটবেলায় অনেক খেলতাম, এখন আর তেমন একটা খেলা হয় না। তো আমি বলেছি when I was a child I used to love playing badminton। ছোটবেলায় আমার ব্যাডমিন্টন খেলতে অনেক ভালো লাগতো। In winter we used to have local badminton tournaments where we teamed up with friends and family and had a great time playing together। যে আমরা ছোটবেলায় অনেক লোকাল টুর্নামেন্টসে অংশগ্রহণ করতাম
যেখানে আমরা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে টিম আপ করে একত্র হয়ে খেলতাম আর অনেক ভালো সময় কাটাতাম। I have fond memories of playing badminton for hours in our local field during chilly winter evenings. দেখেছেন এক এক জায়গায় চিন্তা ভাবনা করে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, অতিরিক্ত অপ্রয়োজনীয় অ্যাডজেক্টিভ ব্যবহার করার দরকার নেই। আমি যেমন এটা বলেছি যে উইন্টারের সময় যখন অনেক ঠান্ডা লাগতো তখন অ্যাকচুয়ালি লোকাল ফিল্ডে গিয়ে ব্যাডমিন্টন খেলতে অনেক ভালো লাগতো এবং আমার খুব ফন্ড মেমোরিজ আছে সেই সময়গুলোর। ইটস অলসো কোয়াইট কমন ফর পিপল টু সেট আপ ব্যাডমিন্টন কোর্টস ইন দেয়ার রুফটপস ডিউরিং উইন্টার টু, যে অনেকে দেখা যেত যে নিজেদের ছাদেই অ্যাকচুয়ালি ব্যাডমিন্টন কোর্ট সেট আপ করে ফেলতো এবং সেট আপ করে তারা খেলাধুলা শুরু করে দিত। আমি যদি আমাকে যদি এটা প্রশ্ন জিজ্ঞেস করতো, এটা কিন্তু আমি আবার নিজে থেকে লিখেছি। আমাদের আজকের ক্লাসের কয়েকটা উত্তর আমরা বাইরের রিসোর্স থেকে নিয়েছি, এটা বলে দিলাম। আমার যেখানে উত্তর ভালো লেগেছে সেখান থেকে নিয়েছি। আর যে বেশ কিছু প্রশ্নে অ্যাকচুয়ালি আমি নিজের মতো করে উত্তরটা লিখেছি। তো এটা যেমন আমি নিজে থেকে লেখা। সো এইটাও কিন্তু আপনি আপনার মতো করে বলতে পারবেন যদি আপনাকে ফেভারিট স্পোর্ট নিয়ে জিজ্ঞেস করা হয়। তারপর আরেকটা দেখেন এখানে, টক অ্যাবাউট আ হাউস ইউ ভিজিটেড দ্যাট ইউ থিংক উড বি পারফেক্ট ফর ইউ, where is it located, whose house is it, what features does the house have. এটা অনেক কমন একটা টপিক যে আপনি হয়তো বা এমন একটা বাসা দেখেছেন যে বাসাটা আপনার জন্য পারফেক্ট, এটা কোথায় লোকেটেড, কার বাসা, এটা বাসায় এমন কি আছে যেটা আপনার জন্য পারফেক্ট হয়ে গেল, রাইট? সো এগুলো নিয়ে আমাদের কথা বলতে হতে পারে। Describe an occasion where you got up extremely early. এমন একটা ওকেশনের কথা বলেন যখন আপনার অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছে। What occasion was it? When did it happen? What measures did you take to wake up early? কি ওকেশন ছিল, কখন হয়েছে, কি কি পদক্ষেপ আপনি নিয়েছেন, যে পদক্ষেপগুলো নেওয়ার ফলে আপনি উঠতে পেরেছেন টাইম মতো। সেটা যদি আমি আমার নিজের জীবন থেকে নিয়ে এক্সাম্পল দিতাম, আমি বলতাম রিসেন্টলি আমি একটা ম্যারাথন অ্যাটেন্ড করেছি যেখানে আমি কত যেন 10 কিলোমিটার দৌড়েছিলাম। সো সেটার জন্য ভোর 4:30টার সময় উঠতে হয়েছিল। সো ভোর 4:30টার সময় উঠে ওকেশনটা কি ছিল, ওকেশনটা একটা ম্যারাথন ছিল, কখন হয়েছে ডেটটা বলে দিবেন, আর কি কি মেজার্স আপনি নিয়েছেন। আমি অ্যালার্ম সেট করেছি, মাল্টিপল অ্যালার্ম সেট করা ছিল যাতে আমি উঠতে পারি। সো এইভাবে করে কিন্তু আমি সক্ষম হয়েছিলাম টাইম মতো উঠতে। সো এইভাবে করে আপনাদের নিজেদের এক্সাম্পল গুলো বলতে হবে। আচ্ছা, ডিসক্রাইব হাউ ইউ উড স্পেন্ড ইউর ডে অফ, মানে আপনি অ্যাকচুয়ালি ছুটির দিন কিভাবে কাটান, এটাও একটা যথেষ্ট পপুলার টপিক। হোয়াট উড বি ইয়োর প্ল্যানস, আপনার প্ল্যান কি হবে, উড ইউ গো এনিওয়্যার, কোথায় কোথায় আপনি যাবেন, উইথ হুম উড ইউ স্পেন্ড ইয়োর টাইম, কার সাথে আপনি অ্যাকচুয়ালি আপনার সময়টা কাটাবেন ডে অফে। সো ছুটির দিন নিয়ে কথা বলা, এইটাও কিন্তু একটা যথেষ্ট কমন এবং ইম্পর্টেন্ট টপিক। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে describe a person you wanted to be like when you were growing up. ছোটবেলায় এমন একজন বড় কেউ ছিল, হয়তো বা অ্যাডাল্ট ছিলেন, যার মতো আপনি হতে চাইতেন, ওই ব্যক্তিকে আপনার বর্ণনা করতে হবে। সো হু ইজ দ্য পারসন, ব্যক্তিটা কে, কয়দিন ধরে আপনি তাকে চেনেন, তার এমন কি কি কোয়ালিটিস আছে যে কারণে আপনি তার মতো হতে চাইতেন ছোটবেলায়, এই সকল বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরতে হবে। ঠিক আছে? আচ্ছা, talk about a subject you would like to study in the future. এটার উত্তর কিন্তু আমরা একটু আগে একটা সাবজেক্ট নিয়ে যেভাবে বলেছি ঠিক ওইভাবেই কিন্তু দেওয়া যেতে পারে, কিন্তু এটাতে আমাদের মাস্ট কভার করতে হবে হচ্ছে হোয়াট ইজ দ্য সাবজেক্ট, সাবজেক্টটা কি, why would you like to study it, কেন আপনি এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি পড়তে চাচ্ছেন, আর what are your plans with the subject, যে এই সাবজেক্টটা পড়ার পরে আপনি ভবিষ্যতে কি করতে চান। ঠিক আছে? এটা নিয়ে কথা বলতে হবে। আরেকটা খুব কমন নিয়ে হচ্ছে, এটার যেমন উত্তর আমি দিয়েছি, talk about a change you would like to bring in your personality. What personality trait is it, যে আপনি আপনার পার্সোনালিটিতে এমন একটা চেঞ্জ আনতে চান, সেটা নিয়ে কথা বলেন। এটা পার্সোনালিটি ট্রেটটা কি, what has motivated you to bring this change, কি কারণে আপনি এই পরিবর্তন আনতে চাচ্ছেন, এবং how do you plan to achieve it, কিভাবে আনতে চাচ্ছেন। সো আমি এটাতে যেমন আমার একটা উত্তর দিয়েছি এবং আমি লিখেছি যে আমি কি পার্সোনালিটি ট্রেট নিজের মধ্যে, মানে নিজেকে নিয়ে কোন একটা জিনিস আমি পাল্টাতে চাই। সো আমি যেমন বলেছি, one personality trait that I really wish to change about myself is my timeliness. I want to be on time for everything, be it a small meeting or a big event. যে আমি সব কিছুতে টাইম মতো যেতে চাই, সেটা একটা ছোটখাটো মিটিংই হোক, সেটা একটা বড় সড়ো ইভেন্ট হোক, যেটাই হোক না কেন, আমি সবসময় টাইম মতো যেতে চাই। সো টাইমলিনেস ইজ সামথিং যেটা আমি নিজের মধ্যে ফিক্স করতে চাই। সো এখানে আপনি আপনার মতো করে বলবেন। সো তারপর আরেকটু ইলাবোরেট করতে হবে কেন আপনি এই চেঞ্জটা আনতে চাচ্ছেন, কিভাবে আনতে চাচ্ছেন সেটা নিয়ে। সো আমি বলেছি, রিসেন্টলি আই হ্যাড দ্য গুড ফরচুন
গুড ফরচুন মানে সৌভাগ্য টু ভিজিট জাপান। আমি জাপানে যাইনি কিন্তু, ঠিক আছে, আমি কিন্তু জাপানে যাই নাই, এটা আমি বানিয়ে বানিয়ে বলছি। আইমান কিছুদিন আগে জাপানে গিয়েছিল, সো ওর এক্সপিরিয়েন্স থেকে নিয়ে আমি কিন্তু এটাকে আমার এক্সপিরিয়েন্সের মতো করে বলছি। সো আইএলস পরীক্ষা দেওয়ার সময় কিন্তু হতেই পারে যে আপনার নিজে থেকে একটু বানিয়ে বলতে হবে। সো আমি বললাম যে রিসেন্টলি আই হ্যাড দ্য গুড ফরচুন টু ভিজিট জাপান এন্ড আই ওয়াজ এক্সট্রিমলি অ্যামেজড অ্যাট देयर পাংচুয়ালিটি। they would prefer being early over being late any given day। যে তারা অ্যাকচুয়ালি প্রেফার করতো যে আমি একটা জায়গায় আগে আগে চলে যাব, কিন্তু তাও আমি দেরি করে যাব না। their philosophy behind this is that we should value everyone's time equally। অর্থাৎ ওদের ফিলসফি হচ্ছে যে সবার সময় আমাদের ইকুয়ালি ভ্যালু করতে জানতে হবে, এবং কারো যদি আমরা সময় নষ্ট করি সেটা কিন্তু খুব খারাপ হবে, ঠিক আছে। আচ্ছা, I plan to achieve this by ensuring I'm prepared for any meeting or event in such a manner that I'm always ready to start 5 minutes prior। যে আমি এটা কিভাবে করব, আমি সব সময় যে কোনো মিটিং, যে কোনো ইভেন্টের জন্য 5 মিনিট আগে থেকে ফুললি রেডি থাকবো। আমার ইভেন্ট যদি 6টার সময় হয়, আমি 5টা 55তেই একদম রেডি সবকিছু স্টার্ট করে দেওয়ার জন্য, ঠিক আছে। সো এইভাবে আমি চেঞ্জটা আনতে চাই, সেভাবে আপনিও কিন্তু উত্তর দিতে পারবেন। যেমন আরেকটা টপিক আছে, টক অ্যাবাউট আ টাইম when you borrowed something useful। টক অ্যাবাউট আ টাইম when you borrowed something useful, ওটা কি ছিল, কখন বড় করেছেন, কার থেকে বড় করেছেন, এগুলো নিয়ে আপনার কথা বলতে হবে। তারপর আরেকটা, আমরা এখন স্পিকিং পার্ট 3 এর কয়েকটা টপিক দেখে নেই। স্পিকিং পার্ট 3টা আমরা কিন্তু একটু দ্রুত যাব, বিকজ স্পিকিং পার্ট 3টাতে কমন পড়াটা একটু রেয়ার, প্লাস অলসো কি টপিক আসতে পারে সেটা অনেকটুকুই ডিপেন্ড করে আপনার পার্ট 2 তে কোন টপিক এসেছিল সেটার উপর, বিকজ পার্ট 3 তে কিন্তু পার্ট 2 এর কিছু টপিক এর উপরেই তারা ফলো আপ করে থাকে। সো যেমন দেখবেন এই জায়গাটাতে কি কি টপিক, স্পোর্টস রিলেটেড কিউ কার্ড, যদি মানে পার্ট 2 তে যদি আপনার স্পোর্টস রিলেটেড কোয়েশ্চেন এসে থাকে, তাহলে আপনার কি কি ফলো আপ কোয়েশ্চেন হতে পারে, হাউ ডাজ স্পোর্ট অ্যাফেক্ট মেন্টাল হেলথ, স্পোর্ট কিভাবে মেন্টাল হেলথকে হেল্প করে, ইন হোয়াট ওয়েজ হ্যাজ স্পোর্টস চেঞ্জড রিসেন্ট ইয়ার্স এ, স্পোর্টসে কি কি পরিবর্তন এসছে, হাউ ডাজ স্পোর্টস ব্রিং পিপল টুগেদার, কিভাবে স্পোর্টস অ্যাকচুয়ালি সব মানুষজনকে একত্র করে তোলে, ঠিক আছে। এটা এগুলা হয়তোবা কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স হতে পারে। লেজার সম্পর্কে যদি কিউ কার্ড আপনার পার্ট 2 তে এসে থাকে, তাহলে পার্ট 3 তে তারা আপনাকে হয়তো ফলো আপ কোয়েশ্চেন করতে পারে, হাউ ডাজ লেজার ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ, কিভাবে লেজার টাইম অ্যাকচুয়ালি আমাদের লাইফের কোয়ালিটি ইমপ্রুভ করে, ওয়াই ইজ লেজার ইম্পর্টেন্ট ফর চিলড্রেন্স ডেভেলপমেন্ট, কেন বাচ্চা কাচ্চার ডেভেলপমেন্টের জন্য লেজার টাইম ইম্পর্টেন্ট, হোয়াট টাইপ অফ লেজার অ্যাক্টিভিটি ক্যান ইমপ্রুভ ব্রেইন ফাংশন, কি কি অ্যাক্টিভিটি গুলো অ্যাকচুয়ালি আমাদের ব্রেইনের জন্য ভালো। আরেকটা হতে পারে আর্লি রাইজিং নিয়ে, যেমন আমরা একটু আগে দেখেছি না, একটা প্রশ্ন ছিল এমন একটা ইভেন্টের কথা বলেন যখন আপনার আর্লি উঠতে হয়েছে, তো সেটার ফলো আপ কোয়েশ্চেন্স কিন্তু এরকম হতে পারে, হাউ ক্যান আর্লি রাইজিং এফেক্টস ওয়ান ডে, যে কেউ যদি সকাল সকাল উঠে এটা তার দিনের উপর কি প্রভাব ফেলবে, হোয়াট আর দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং ফর স্টুডেন্টস, যে স্টুডেন্টরা যদি আর্লি ঘুম থেকে উঠা স্টার্ট করে। তাবাসসুম পিউলি বলেছে কালকে আমার স্পিকিং টেস্ট, তাবাসসুম অল দ্য ভেরি বেস্ট, অল দ্য ভেরি বেস্ট, আই হোপ তোমার পরীক্ষা অনেক ভালো যাবে, আমাকে ডেফিনেটলি তোমার স্কোরটা জানাবে যে তুমি কত পেলে। আচ্ছা, what are the benefits of early rising for students? আর আরেকটা হচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্যাট আর্লি রাইজিং হেল্পস পিপল ইন দেয়ার প্রফেশনাল লাইফ, প্রফেশনাল লাইফেও কি আর্লি ঘুম থেকে উঠা মানুষজনকে হেল্প করে নাকি না। আমাকে একজন জিজ্ঞেস করেছে, ম্যাম আইমান সাদিক কই, আইমান সাদিক অফিসে আছে, অফিসে কাজ করছে, আমি ঠিক যেভাবে কাজ করছি ও ওর মতো কাজ করছে। আচ্ছা, তারপরে দেখি ফরেন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিউ কার্ড টপিক যদি এসে থাকে, এটার উপর কিছু ফলো আপ কোয়েশ্চেন আসতে পারে, ওয়াই ইজ লার্নিং আ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজিয়ার অ্যাট অ্যান আর্লি এজ, কেন ছোট বয়সে আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে অনেক বেশি হেল্প হতো, হাউ ক্যান লার্নিং আ ফরেন ল্যাঙ্গুয়েজ হেল্প ওয়ান্স ক্যারিয়ার, ফরেন ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আমাদের কেন অ্যাকচুয়ালি আমাদের ক্যারিয়ারে অনেক হেল্প করতে পারে। মিতা পারভিন বলেছে আমি নতুন কোর্সটা শুরু করেছি, আমি কিভাবে শুরু করলে বা পড়লে ভালো করতে পারবো। আপু, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং দিস কোয়েশ্চেন। আপনি যদি আমাদের আইএলটিএস কোর্সে ভর্তি হয়ে থাকেন, তাহলে ভিডিওর পাশাপাশি আপনি যদি বইটা পড়ে পড়ে অ্যাকচুয়ালি আপনার প্রিপারেশন নিতে পারেন, তাইলে সবচেয়ে ভালো হয়। যদি আপনি শুধু কোর্স নিয়ে থাকেন, বই না থেকে থাকে, আপনার সমস্যা নাই, বইটা কিন্তু আমাদের লেকচার শিট গুলোর উপর বেস, তো আপনি কোর্সের মধ্যে আমাদের লেকচার শিট গুলো পাবেন, লেকচার শিট এবং ভিডিও পাশাপাশি রেখে প্রস্তুতি নেওয়া শুরু করে দেন, ঠিক আছে। ঠিক আছে, সো এটা দিয়ে আই থিঙ্ক ইউ ক্যান স্টার্ট, বা একদম ঘরে বসেই স্টার্ট করতে পারেন। আর কোনো জায়গায় হেল্প লাগলে তো আমাদের ডাউট সলভিং ক্লাসেস থাকে আইএলটিএস এ, প্রতি শনিবার আমরা ডাউট সলভিং ক্লাসেস নিয়ে থাকি, সেখানে আপনি সরাসরি আমাদের টিচারদেরকেও জিজ্ঞেস করতে পারবেন, রাইট, যে আপনার কোনো জায়গায় কোনো যদি সমস্যা হয়ে থাকে সেটা সলভ করা নিয়ে। ওকে,
Do you think foreign language courses should be made compulsory for primary level students? যে আপনার কি মনে হয় যে প্রাইমারি লেভেল স্টুডেন্টদের জন্য ফরেন ল্যাঙ্গুয়েজটা কম্পালসারি করা উচিত? সেগুলো কিন্তু আপনাকে আপনার মতো করে উত্তর দিতে হবে। পার্সোনালিটি রিলেটেড প্রশ্ন হয়ে থাকলে আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি এরকম প্রশ্ন ফলো আপ করতে পারে। পার্ট 3 তে, ডু ইউ থিংক এডুকেশন ইজ রিফ্লেক্টেড ইন ওয়ানস পার্সোনালিটি? যে অ্যাকচুয়ালি কারো পার্সোনালিটি থেকে আপনি তার এডুকেশনের রিফ্লেকশন পান। হাউ ডাজ পার্সোনালিটি চেঞ্জ উইথ এজ? বয়সের সাথে সাথে কিভাবে পার্সোনালিটি চেঞ্জ হয়? হোয়াট ফ্যাক্টরস মে লিড টু চেঞ্জেস ইন পার্সোনালিটি? যে ওভার টাইম পার্সোনালিটিতে পরিবর্তন কি কি ফ্যাক্টরের কারণে আসে। সো এটা আমি আমার মতো করে উত্তর দিয়েছি। দেখেন, do you think education is reflected in one's personality? আমি কি বলেছি? I think education definitely shapes one's personality. Education contributes to an individual's development by widening their perspective. অর্থাৎ আমাদের world view বা আমাদের perspective অনেক বৃদ্ধি করে education. It helps them develop various skills such as problem solving, critical thinking, communication and interpersonal relations. So education আমাদেরকে কোন কোন জায়গাগুলোতে হেল্প করে সেগুলোও কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। সো অফকোর্স আমি বিশ্বাস করি যে এডুকেশন একটা মানুষের পার্সোনালিটিতে ডেফিনেটলি রিফ্লেক্টেড হয়। তারপরে হাউ ডাজ পার্সোনালিটি চেঞ্জ উইথ এজ? বয়সের সাথে পার্সোনালিটি কিভাবে চেঞ্জ হয়? আমি আমার মতো করে লিখেছি, দেখেন যে while one might think that personalities are set in stone. set in stone কথাটার অর্থ কি আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। set in stone. Mahajabin Chaudhuri Mahi বলেছে one of the best and amiable English teachers I have seen. Thank you so much Mahajabin. Please আমার জন্য দোয়া করবে যাতে আমি অনেক দিন তোমাদের সবাইকে এভাবে পড়িয়ে যেতে পারি। আচ্ছা, ওকে, সো এইটাতে আমাকে বলেন তো দেখি একটু সেট ইন স্টোন কথাটার অর্থ কি? সেট ইন স্টোন এটার অর্থ কি? না, অপার রয় মুগ্ধ, তোমার উত্তরটা হয় নাই। কনস্ট্রাক্ট, তো এটার এক্সাক্ট অর্থ না। সেট ইন স্টোন। কাজী রাশিদ বলেছে ফর্ম, শ্রেষ্ঠা ভৌমিক বলেছে শক্ত। সেট ইন স্টোন মানে পার্মানেন্ট, বুঝছেন, আনচেঞ্জেবল। এটা এমন হয় যে হয় না যে পাথরে একটা জিনিস লিখে ফেললে গেঁথে ফেললে ওটা কখনো পরিবর্তন হয় না, ওইখান থেকে ইডিয়ামটা আনা যে পার্মানেন্ট বা আনচেঞ্জেবল। আনচেঞ্জেবলকে আমরা সেট ইন স্টোন দ্বারা বলতে পারি। সায়েন্স শোস দ্যাট আওয়ার পার্সোনালিটি চেঞ্জেস ওভার টাইম। Several factors influence how our personalities change. Over time টা আমরা এখানে বলবো না, এটা রিপিটিশন হয়ে গিয়েছে। such as genetics, social environments, education, external exposure, etc. আমরা এখানে কোন কোন ফ্যাক্টর গুলো অ্যাকচুয়ালি আমাদের পার্সোনালিটিস শেপ করে সেগুলোর কথা বলেছি। As we grow up, I believe our life experiences make us more empathetic and conscientious. Conscientious এর অর্থটা কি বলেন তো? এটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যে কনসিয়েন্সিয়াস এটার অর্থ কি? We also develop a greater sense of responsibility and maturity due to our experiences. Set in stone কি জিজ্ঞেস করেছে একজন? আনচেঞ্জেবল বা আনচেঞ্জিং। কনসিয়েন্সিয়াস এর অর্থটা কি বলেন তো? কনসিয়েন্সিয়াস, কনসিয়েন্সিয়াস এখনো সবাই সেট ইন স্টোনের অর্থটাই দিচ্ছে। না, এটার অর্থ অ্যাবসলিউটলি কমিউনিকেশন না। কনসিয়েন্সিয়াসের অর্থ কি? কনসিয়েন্সিয়াসের অর্থ কি? আচ্ছা, জাজমেন্ট না, এটা ডেফিনেটলি রেকর্ডেড ক্লাস না। একজন লিখেছে রেকর্ডেড ক্লাস। আচ্ছা, এটা রেকর্ডেড ক্লাস না। আচ্ছা, বিবেক, সচেতনতা। আচ্ছা, সো কনসিয়েন্সিয়াস মানে হচ্ছে যে অনেক ডেডিকেশন এবং সিরিয়াসনেস নিয়ে একটা কাজ করা, ঠিক আছে? সো এটা আমাদেরকে আরো অনেক ওভার টাইম অনেক সিরিয়াসলি কাজ করার পেছনে হেল্প করে। সেভাবে আমি আমার উত্তরটা দিতাম। হোয়াট ফ্যাক্টরস মে লিড টু চেঞ্জেস ইন পার্সোনালিটি? আমি এখানে আমার মতো উত্তর দিয়েছি। as I mentioned earlier, several, দেখেছেন আগে যেটা বলেছি সেইটাই কিন্তু একবার রিপিট করলাম। এটা আইএলটিএস স্পিকিং এ করা যায়। অর্থাৎ আপনি যদি আগে একটা জিনিস বলে থাকেন, ওই জিনিসটা যদি নতুন করে আবার বলেন তাহলে আপনি বলতে পারেন যে as I mentioned earlier, several factors influence how our personalities change over time, such as genetics, social environment, আগের কথাটাই বলেছি। For instance, we are exposed to different kinds of people during our formative years. Formative years মানে হচ্ছে যে এমন এমন বছর যেগুলোতে
আমরা ধরেন টিনএজার্স খুব ফরমেটিভ ইয়ার্স হয়, যখন আপনি অনেক ইমপ্রেশনেবল থাকেন, যখন আপনি অনেক ভালনারেবল থাকেন, ওই বয়সে আপনাকে যা যা শেখানো হয় সেগুলো লাইফ লং আপনার লার্নিং হিসেবে থেকে যায়। সো সো সেটা নিয়ে কিন্তু আপনাদের সেটাই এখানে অ্যাকচুয়ালি ফরমেটিভ দিয়ে বোঝানো হচ্ছে। অ্যান্ড আওয়ার পার্সোনালিটি উইল বি লার্জলি শেপড বাই দেম। সো আমাদের পার্সোনালিটি সেটা দ্বারা লার্জলি শেপড হবে। Our education and external environments will also impact how we view the world at large. যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডকে ভিউ করি সেটাও কিন্তু আমাদের এডুকেশন দ্বারা ইম্প্যাক্টেড হয়। ওকে, সো আমি এভাবে উত্তর দিতাম। এনিওয়ে, আমাদের আজকের ক্লাসে কিন্তু আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। যারা আমাদেরকে একদম লাস্টের দিকে জয়েন করেছেন, আমরা কিন্তু মূলত আজকে আইএলস এর নেক্সট 2-3 মাসের জন্য যেই টপিকগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই টপিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি, রাইট? সো আই হোপ যে আপনাদের ক্লাসটা করে অ্যাকচুয়ালি ভালো লেগেছে। আমি কয়েকটা কমেন্ট একটু দেখে নেই। শামসুন্নাহার বলেছে অনেক ভালো, এফেক্টিভ ওয়েতে বুঝান। থ্যাংক ইউ সো মাচ আপু। ফারহান মুশফিক বলেছে আপু সর্বনিম্ন কত পয়েন্ট লাগে আমেরিকা এবং কানাডায় স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়ার জন্য? সেটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডিফার করে, বাট মিনিমাম সরি তুমি কি সিজিপিএ এর কথা জিজ্ঞেস করেছো না আইএলস? আমি দুটাই বলে দেই। সিজিপিএ খুব ভালো হয় যদি 3 এর উপরে থাকে, 3.3 এর উপরে থাকলে আরো ভালো। আর আইএলস এর স্কোর যদি বলি, এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। সো তুমি একটু যে ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করছো ওদের রিকোয়ারমেন্ট গুলো একটু দেখে নিবা। আচ্ছা, এই টপিকগুলো কি আইএলস বইয়ে আছে নাকি? এই টপিকগুলো অনেকগুলাই আইএলস বইয়ে পাবে। আমরা আইএলস বইতে তো পার্ট 1 পার্ট 2 প্রায় 150টা কমন টপিক দিয়ে দিয়েছি। সো সেখানে কিছু কিছু কমন পড়তে পারে। আচ্ছা, ওকে, যারা যারা পুরো ক্লাসটা পাননি, আপনারা লাইভটা শেষ হয়ে যাওয়ার পর সম্পূর্ণ ক্লাসটা আরেকবার দেখে নিতে পারবেন। অ্যাবসলিউটলি নো প্রবলেম। আপনাদের সাথে আগামী মঙ্গলবার সন্ধ্যা 7টার সময় ইনশাআল্লাহ গ্রামারের আরেকটা লাইভ ক্লাস নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এখন পর্যন্ত ক্লাসটা করার জন্য। নেক্সট দিন দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।